মানিকগঞ্জে রাতের আধারে শিক্ষা প্রতিষ্ঠানের বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক দগ্ধ, আরও কয়েক জেলায় নাশকতা। চট্টগ্রামে এনায়েত বাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে শ্রমিক দল নেতার। সুনামগঞ্জে হাওর অধ্যুষিত শান্তিগঞ্জে শিক্ষা খাতে পরিবর্তনের হাওয়া, সুফল মিলছে বিশেষ মানোন্নয়ন পরীক্ষার, কমেছে শিক্ষার্থী ঝরে পড়ার হার। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আরো একটু সচেতন হয়েছি। শিক্ষার্থীদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা শিক্ষকদের একটা মূল্যায়নের পদ্ধতি ইন্ট্রোডিউস করে দিলাম, তখন তাদের মধ্যে কিন্তু এই দায়বদ্ধতা চলে আসে এবং একই সাথে তাদেরকে একটু ভালো করাতে হবে। আমন্ত্রণ সংবাদ সারাদের সাথে কোন শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। গত রাত থেকে ভোর পর্যন্ত কয়েক জেলায় নাশকতা হয়েছে। সাভারের আশুলিয়া সড়কের পাশে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে সরকার মার্কেট এলাকায় হয় এই ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, মোটরসাইকেলে করে দুইজন লোক এসে পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট নেভায়। মধ্যরাতে মানিকগঞ্জে থেমে থাকা বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের পাশে ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসটি। তাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, দগ্ধ হন বাসে থাকা ঘুমন্ত চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বরগুনার আমতলীর বাদঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়েছে যাত্রীবাহী একটি বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়। স্থানীয়রা জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির 70 থেকে 80 ভাগ পুড়ে গেছে। আখাউড়ায় রেল লাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় হয় এ ঘটনা। আখাউড়া রেলওয়ে থানার ওসি জানান, দুর্বৃত্তরা রেল লাইনের ওপর টায়ার, কাঠ ও পেট্রোল ঢেলে আগুন জ্বালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। চট্টগ্রামে গতরাতে এনায়েত বাজারে এক ব্যবসায়ী ও রাঙ্গুনিয়ায় শ্রমিক দল নেতাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম আকাশ ঘোষ। বন্দরনগরীর এনায়েত বাজারের বাসিন্দা ছিলেন তিনি। স্বজনরা জানায়, এনায়েত বাজারের কসাইপাড়া এলাকায় আকাশ ঘোষের মোবাইল ফোনের দোকান রয়েছে। ডিসপ্লে মেরামতের পাওনা টাকা চাইতে গেলে সানি নামের এক যুবকের সাথে তার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আকাশকে ছুরিকাঘাত করে সানি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই জায়গায় হ্যাঁ রানের মধ্যে তো প্যান্টটা এইভাবে ছিঁড়ছে, এমনিতে একটু করে ছিঁড়া, একটু হালকা একটু করে ছিঁড়ে দেখছে এত বড় এরকম ডিপ। একটা ছোট বোতল আছে না, কোকের বোতল, ওটা ঢুকে যাবে, কোকের বোতলটা এতটুকু ডিপ হয়েছে। আমাদের তো বাই গেছে, আমরা বাই পাবো না, কিন্তু আমরা বিচার চাই দাদা। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান নামে শ্রমিক দল নেতা খুন হয়েছেন। রাতে সফরভাটা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত মান্নান ইউনিয়ন শ্রমিক দলের সহ সভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, রাতে নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মান্নান। এ সময় মোটরসাইকেলে করে অজ্ঞাত দুজন এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মান্নানকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে ধরে এই হত্যাকাণ্ড। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার তো বটে, এলাকাবাসীর চোখেও জল। ঘটনা সংশ্লিষ্ট একটি ফোনের রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যেখানে শোনা যায় তার সাথে যাওয়া বন্ধু জরেজ মিয়ার অসংলগ্ন কথাবার্তা। এরই মধ্যে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়কে 2টি নীল রঙের বাক্স থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহযোগিতায় মেলে পরিচয়। তিনি রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আশরাফুল হক, পেশায় কাঁচামাল আমদানিকারক।
স্বজনরা জানান মঙ্গলবার রাত 9টায় বন্ধু পাশের গ্রামের জরেজকে নিয়ে ঢাকা যান আশরাফুল। এরপরই তার ফোন বন্ধ। অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে না পেরে জরেজের সাথে যোগাযোগ করে নিহতের পরিবার। তখন নিহত আশরাফুলের ফোনটি ছিল জরেজের সাথে। আশরাফুলের বোনের সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তাতে দেখা যায় অসংলগ্ন কথা বলছেন জরেজ। ধারণা ওয়ারে কাজ, কারণ ওই একবার বলতেছে তোর ভাই কোথায় গেছে আমি জানি না, একবার বলতেছে তোর ভাই চট্টগ্রামে, একবার বলতেছে তোর ভাইয়ের সঙ্গে কালকে কথা হয়েছে আর কথা হয় নাই, আরেকবার বলতে আমি বললাম যে ফোনটা কেন আপনার হাতে, আমার ভাইয়ের ফোন আপনার হাতে কেন? তা করছে যে তোর ভাই আমার হাতে ফোনটা দিয়ে গেছে। জরেজ মালয়েশিয়া প্রবাসী, কিছুদিন আগে দেশে এসেছেন। বন্ধুত্বের সূত্রে জরেজ জাপান যাওয়ার জন্য 20 লাখ টাকা ধার চায় আশরাফুলের কাছে। সেই টাকা দিতেই ঢাকায় যাওয়া। তার মৃত্যুর জন্য জরেজকেই দুষছেন স্বজনরা। খালি মোবাইল বন্ধ, বউ মোবাইল দেয়, মোবাইল বন্ধ। বিষয় তো চাই, কিন্তু জরেজ তো আছে সাথে। এ ঘটনায় বাকরুদ্ধ পুরো এলাকাবাসী। সজ্জন মানুষ হিসেবে খ্যাতি ছিল আশরাফুলের। নিজের গ্রাম তো বটেই, পাশের গ্রামেও দান অনুদান দিতেন তিনি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরকম লোক এই এলাকাত মনে করেন সবারই উপকার করে। শাস্তি যেন হয়, যে উয়ার অন্যায় করছে তার শাস্তি পাওয়া দরকার। এ ঘটনায় শাহবাগ থানা পুলিশের সাথে তথ্য আদান প্রদান করছে বদরগঞ্জ থানা পুলিশ। সামনে এসেছে দুটি নাম। ঢাকায় মামলা করবে পরিবার। তথ্যগুলো আমরা সমস্ত নিলাম, নিয়ে আমরা ঢাকায় দিলাম, ওসি শাহবাগ এবং হলো ডিসি রমনা স্যারকে দিলাম। দেওয়ার পরে ওনারা এগুলো নিয়ে কাজ করতেছে। ওদের পরিবারে যাতে সন্দেহ যে ওকে যে নিয়ে গেছে ওই এই কাজ করছে এবং হলো যে মারা গেছে ওর মোবাইলটা হলো ওর কাছে। ঢাকা যাওয়ার আগে 40 শতক জমি মাদ্রাসার জন্য দান করেন আশরাফুল। মসজিদ কমপ্লেক্স সহ মাদ্রাসা নির্মাণে 50,000 ইটও দান করেছিলেন তিনি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নারায়ণগঞ্জে মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজ 2 যুবকের এখনো সন্ধান মেলেনি। তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ জানায় বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কারখানা থেকে 2000 ব্যাগ সিমেন্ট বোঝাই করা হয় ট্রলারটিতে। গন্তব্য ছিল বরিশাল। বৃহস্পতিবার বিকেলের দিকে সোনারগাঁওয়ে মাছ নদীতে নৌযানটি নোঙর করে রাখা হয়। এক পর্যায়ে ডুবে যায় ট্রলারটি। ধারণা করা হচ্ছে নৌযানটির তলা ফেটে ঘটনা ঘটে। নিখোঁজ হন নৌযানে থাকা 2 যুবক রানা ও শুভ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। যে হাওরের পানি দেখে সাঁতার কেটে উচ্ছ্বসিত সারা দেশের মানুষ, সে হাওর আর তার পানি সুনামগঞ্জকে পিছিয়ে রেখেছে শিক্ষা খাতে। কারণ এই দেশে পানি মানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর দারিদ্রতা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সুনামগঞ্জে অক্ষর জ্ঞান শূন্য 40.91%, স্বাক্ষর জানে না 34.98%, যা অন্য জেলার তুলনায় অনেক বেশি। তবে বদলে গেছে শান্তিগঞ্জ উপজেলার চিত্র। একজন সুকান্ত সাহার দারুণ কিছু উদ্যোগে চমকে গেছেন শিক্ষা উপদেষ্টাও। হাওরের বদলে যাওয়া শিক্ষা ব্যবস্থার গল্প জানাচ্ছেন সোহানুর রহমান সোহান। হাওর জেলা সুনামগঞ্জ বছরের 6 থেকে 8 মাস থাকে পানিতে নিমজ্জিত। এক একটি বাড়ি বা গ্রাম তখন পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে। নৌকা ছাড়া কোনো গতি নেই, আবার নৌকা মানেই পরাধীনতা, বিশেষ করে শিশু কিশোরদের কাছে। বছরের প্রায় অর্ধেক সময় স্কুলমুখী হতে পারে না হাওর অঞ্চলের শিশুরা। বর্ষায় শিক্ষার্থীরা যুক্ত হয় মাছ ধরায় আর শুষ্ক মৌসুমে ধান চাষে। এক সময় শিক্ষায় আগ্রহ হারিয়ে নামটাও কাটা যায় হাজিরা খাতা থেকে। শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে শিক্ষকরাও নিতে পারেননি চোখে পড়ার মতো উদ্যোগ। স্কুলে পানি থাকে, ঘরবাড়ি ডুবে যায়, এই কারণে আমরা বিদ্যালয়ে আসতে পারি না। হাওরের অবস্থা বা আকাশের অবস্থা খারাপ থাকলে এই অঞ্চলে স্কুলে তো ছাত্ররা তো আসতে পারে না। ঝড় বৃষ্টি নানান প্রতিকূলতা শিশুদের লেখাপড়ার উপর মারাত্মক প্রভাব ফেলে। শান্তিগঞ্জের শিক্ষার এই চিত্র হতাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে। কিভাবে শিক্ষার চিত্র বদলে দেয়া যায় তা নিয়ে শুরু করেন গবেষণা। নতুন এক লড়াই, শিশুদের ঝরে পড়া কমাতে হবে, বাড়াতে হবে শিক্ষার মান। এটি যেন সুকান্তর নতুন পণ। আমরা যখনই শিক্ষার্থীদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা শিক্ষকদের একটা মূল্যায়নের পদ্ধতি ইন্ট্রোডিউস করে দিলাম, তখন তাদের মধ্যে কিন্তু এই দায়বদ্ধতা চলে আসলো যে করেই হোক আমার সকল শিক্ষার্থীদেরকে উপস্থিতি করতে হবে স্কুলের ক্ষেত্রে এবং একই সাথে তাদেরকে একটু ভালো করাতে হবে।
এই দৈন্যদশা কাটাতে পরিকল্পনা অনুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য চালু করেন বিশেষ মান উন্নয়ন পরীক্ষা, যে পরীক্ষায় শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় গড় উপস্থিতি ও ফলাফলের উপর। নিজেকে ও বিদ্যালয়কে শ্রেষ্ঠ করতে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে সুপ্ত প্রতিযোগিতা। উপস্থিতি ও শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আরও বেশি যত্নবান হচ্ছেন শিক্ষকরা। আমাদের শিক্ষকবৃন্দের ও মা বাবার আন্তরিক প্রচেষ্টায় আমরা ভালো ফলাফল অর্জন করেছি। আমাদের মধ্যেও যে সুযোগটা এসেছিল সেজন্য আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আরো একটু সচেতন হয়েছি। এই উদ্যোগের মাত্র ৬ মাসে উপস্থিতি বেড়েছে ৭%। ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ১০.৫% থেকে কমে এসেছে ৯.৫%। ফলে প্রায় ৬০,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে জেলাব্যাপী পরীক্ষার আয়োজন করে জেলা প্রশাসন। যদি কম্পিটিশন হয় উপজেলায় উপজেলায়, স্কুলে স্কুলে, তখন আমরা প্রত্যাশা করতে পারি প্রত্যেকটা স্কুল থেকে প্রতি শ্রেণীতে গড়ে ৫ থেকে ১০ জন স্টুডেন্ট ভালো বের হয়ে আসবে। উদ্যোগী ইউনোকে অভিনন্দনপত্র পাঠানোর পর সেরা শিক্ষক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্যোগটি জাতীয়ভাবে আলোচনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আমরা বিদ্যালয় মূল্যায়নের জন্য এক ধরনের টুলস তৈরি করছি এবং আমি ওনাকে ইনভলভ করবো এতে, সুকান্তকে, এবং আমরা ওই জাতীয় পর্যায়ে যে বিষয়গুলো হবে সেখানে এই প্রেজেন্টেশনটা আমি দেওয়ার চেষ্টা করব। শান্তিগঞ্জকে অনুসরণ করে সুনামগঞ্জের অন্য উপজেলাগুলোরও হয়তো শিক্ষার চিত্র বদলে যাবে। হয়তো একদিন সারা দেশেই ছড়িয়ে পড়বে সুকান্তর এই মডেল। আরও লাখো সুকান্ত তৈরি হবে আরও উদ্ভাবনী চিন্তা নিয়ে। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। সকালে নাটোরে ডায়াবেটিক সমিতি অফিস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরে বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালী এলাকায় গিয়ে শেষ হয় র্যালিটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ডায়াবেটিস হলে ভয় না পেয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। সিরাজগঞ্জে 2 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। সকালে জেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে ডায়াবেটিস পরীক্ষা সহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা। দর্শক, এখানেই শেষ করছি আজকের সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।